হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা সহ রাজ্যের গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের অঙ্কের, রিজনিংয়ের আর জিকের ক্লাস চলছে। অঙ্কের আজকে 28 নম্বর ক্লাস। এর আগে টোটাল 27টা ক্লাস করানো হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, কারণ প্রত্যেকটা ক্লাস তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেকটা প্যাটার্ন আমি বিগত বছরের প্যাটার্ন অনুযায়ী কিন্তু বাছাই করে নিয়ে আসি, অর্থাৎ বাছাই করা প্যাটার্ন বিগত বছরের প্রত্যেকটা প্যাটার্নের সাথে তোমরা হুবহু মিল খুঁজে পাবে। আর এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু হুবহু তোমরা কমন পেয়ে যাবে। তাই যে অঙ্কগুলো করাচ্ছি অবশ্যই তোমরা বুঝে নেবে। এখান থেকে বুঝতে অসুবিধা হলে একটু টাইম নিয়ে বুঝে নাও, কারণ এর থেকে বাইরে কিন্তু অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে না। তো অবশ্যই একটু মন দিয়ে ভিডিওগুলো দেখবে। দেখো আমাদের আজকে ফার্স্ট প্রশ্নটা কি বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ। বলছে একজন ফুল বিক্রেতা 4% ক্ষতিতে ফুল বিক্রি করে, কিন্তু 25 গ্রাম ওজনের পরিবর্তে 20 গ্রাম ওজন ব্যবহার করে। তার কাছে শতকরা লাভের পরিমাণ কত, অর্থাৎ তার লাভ কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো একবার তোমরা নিজেরা চেষ্টা করবে, না পারলে আমি যেভাবে করাচ্ছি, আমি এখানে তোমাদের দুটো তিনটে মেথডে কিন্তু করিয়ে দিই। একটা বেসিক পদ্ধতিতে করাই, একটা ট্রিক্সের মাধ্যমে। আরও যদি আমার এই অঙ্কের দুটো ট্রিক্স থাকলে আমি দুটো ট্রিক্সেই তোমাদের বলে দিই। ইউটিউবে ফ্রি ক্লাস করাচ্ছি বলে তোমাদের যে আমি এখানে মানে একটু কম করাবো সেটা কিন্তু আমি করাই না। আমি যতটা জানি সব কিন্তু এখানে তোমাদের আমি 100% দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দেখো, এটা যদি একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে চাও তাহলে এখানে বলছে 4% ক্ষতিতে ফুল বিক্রি করছে, বাট সে 25 গ্রাম ওজনের পরিবর্তে 20 গ্রাম ওজন ব্যবহার করে। তার দেওয়ার কথা ছিল 25 গ্রাম, কিন্তু সে চালাকি করে কত গ্রাম দিচ্ছে, 25 গ্রামের জায়গায় 20 গ্রাম দিচ্ছে। অর্থাৎ সে কত গ্রাম কম দিচ্ছে, দেখো দেওয়ার কথা ছিল 25 গ্রাম, দিচ্ছে 20 গ্রাম, 5 গ্রাম কম দিচ্ছে। তো কত সাপেক্ষে 5 কম দিচ্ছে, 25-এর সাপেক্ষে 5 গ্রাম কম দিচ্ছে। তো 100-তে কত দেবে, 4×25=100, 20 গ্রাম কম দেবে। তো এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 20%। তো এভাবে তোমরা বের করতে পারো। এভাবে বের করলে তোমাদের এই যে 4% ক্ষতি, এটা নিয়ে তোমাদের ভাবনা চিন্তা করার দরকার নেই। 25 গ্রাম দেওয়ার কথা ছিল, বাট 25 গ্রামের পরিবর্তে সে চালাকি করে 20 গ্রাম দিচ্ছে। তো 5 গ্রাম কিন্তু এখানে লাভ করছে 25-এর সাপেক্ষে। তো 100-এর সাপেক্ষে কত লাভ করবে, 20% লাভ করবে। একদম ইজি অঙ্ক, দেখলে তোমাদের কঠিন মনে হবে, বাট ট্রিক্সের মাধ্যমে করো, একদম সহজ প্রশ্ন। দেখো আরেকটা মেথড তোমাদের আমি এখানে দেখাবো, এখানে দেখিয়ে দিই। দেখো সিপি মানে হচ্ছে আমাদের কস্ট প্রাইস, যেটাকে আমরা বাংলায় বলি ক্রয় মূল্য। এসপি হচ্ছে সেলিং প্রাইস, যেটাকে বলা হয় বিক্রয় মূল্য। 4% ক্ষতিতে ফুল বিক্রি করছে, তার মানে যদি আমরা ধরে নিই ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 4% ক্ষতি হলে বিক্রয় মূল্য হয়ে যাবে 96 টাকা। এখন একটা জিনিস এখানে দেখো, তার দেওয়ার কথা ছিল 25 গ্রাম, সে দিচ্ছে হচ্ছে কত গ্রাম, 20 গ্রাম। তো এখানে ওজনের ক্ষেত্রে যেটা কম ওজন সেটাকে আমরা ক্রয় মূল্য ধরবো, অর্থাৎ ক্রয় মূল্য সে 20 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করছে, 5 টাকা লাভ করছে। তো এখানে ওজনের ক্ষেত্রে আমরা যে কমটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য হয়ে যাবে, আর যেটা বেশি সেটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য হবে। ব্যাস এইটুকুই মনে রাখবে। এখন দেখো এখান থেকে 4×25=100, 4 দিয়ে কাটো, তাহলে সিপি কত হচ্ছে, 4×20=80, এসপি হচ্ছে 96 টাকা। তো ক্রয় মূল্য 80 টাকায় সে লাভ করছে কত, দেখো এখানে সিপি মানে ক্রয় মূল্য, দেখো 4 আর 20 গুণ করে 80 পেলাম কিন্তু। আর এই যে এসপি সেলিং প্রাইস হচ্ছে 96 টাকা, তার মানে 96 থেকে 80 মাইনাস করো, কত হচ্ছে 16 টাকা। তো 80 টাকায় লাভ করছে 16 টাকা। 100 টাকায় কত লাভ হবে, 5×16=80, 5×20=100, 20% লাভ হবে। তো এইভাবেও কিন্তু তোমরা বের করতে পারো। দুটো নিয়ম তোমাদের আমি এখানে দেখালাম, যা যে নিয়মটা ভালো লাগবে সে সেই নিয়মেই করে নিও। পরের প্রশ্নে দেখো বর্গমূল নির্ণয় করতে হবে। তো এটা দুটো পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায়, আর একটা তোমাদের ট্রিক্সের মাধ্যমে। তো ভাগ প্রক্রিয়ায় করলে ডান সাইড থেকে দুটো দুটো সংখ্যার মাথায় বাদ দিতে হয়। দিয়ে দেখো এখানে 40-এর কাছাকাছি 6 যদি তুমি স্কোয়ার করো তাহলে কী পাবে, 36। এরপরে 7-এর স্কোয়ার করলে কিন্তু 49, 40-এর থেকে বেশি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এখানে 6 নিলাম, 6-এর স্কোয়ার করে এখানে 36 লিখলাম। এখন 40 থেকে 36 বাদ দিলে 4 হয়, 4। আর এখানে কি করতে হবে, দেখো 6-এর ডাবল নিতে হবে। 6-এর ডাবল কত, 12। এখন দেখো এখানে এমন একটা সংখ্যা নেব, সেই সংখ্যা নিয়ে এখানে বসিয়ে কিন্তু আমরা গুণ করব। মানে এখানে যদি 1 রাখি, এখানেও সেই 1 রেখে 121, মানে এখানে 1 রাখলে এখানে 1 রাখলে এখানেও তোমাদের 1 রাখতে হবে, তার মানে কত হচ্ছে 121। সেই 121-এর সাথে 1 গুণ করলে তোমরা কত পাবে বলো তো, 121। বাট 121 কিন্তু 4-এর থেকে বড়, তার মানে এখানে কি রাখতে হবে তোমাদের, 96টা নিচে নেমে আসবে। ঠিক আছে, তাহলে এখানে কত রাখতে হবে যাতে করে আমাদের 496-এর কাছাকাছি বা 496-এর সমান একটা মান আমরা পাই। তো এখন এটা আমি মুছে নিই, একটা মুছে দিই এখান থেকে।
একটা জিনিস দেখো, আমরা যদি যদি 4 আর 4 গুণ করি তাহলে এককের স্থানে এখানে 6 আসে। এককের স্থানে আমরা কি পাই? 4 4 16, 6 পাই। তার মানে এখানে আমরা 4 রেখে চেক করতে পারি। তো এখানে 4 রাখলে আমাদের এখানেও 4 রাখতে হবে। তাহলে দেখো এখন 124কে 4 দিয়ে গুণ করবো। 124কে 4 দিয়ে গুণ করলে তোমরা পাবে হচ্ছে 496। দেখো মিলে গেল। তো উপরে আমরা যেটা পেলাম, উপরে কি পেয়েছি? 64। তাহলে 4096 তার বর্গমূল কত? 64। এইভাবে ভাগ প্রক্রিয়া বের করতে পারো। আর একটা পদ্ধতি তোমাদের আমি দেখাচ্ছি, যার যেটা ভালো লাগবে সে সেই নিয়মেই করবে। এই ভাগ প্রক্রিয়াটা অলরেডি অনেকবার বলা হয়ে গেছে, তোমরা যদি বুঝতে না অসুবিধা হয় তাহলে একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে। কি হয়, এখানে দুটো দুটো সংখ্যার মাথায় বাদ দিতে হয়, দিয়ে এখানে 40 পেয়েছি, তাহলে 40-এর কাছাকাছি একটা সংখ্যার বর্গ আমাদের নিতে হবে। তো 6-এর স্কোয়ার করলে আমরা 36 পাই, আর 7-এর স্কোয়ার করলে আমরা 49 পাই। বাট এখানে আমরা 6 কেন নিলাম? 40-এর কাছাকাছি হচ্ছে 36, আর 7-এর স্কোয়ার নিলে কিন্তু 40-এর বেশি হয়ে যাচ্ছে। 5-এর স্কোয়ার কিন্তু আমরা নিতে পারবো না, কারণ 5-এর স্কোয়ার হচ্ছে 25। 25 কিন্তু 40-এর থেকে অনেকটাই দূরে আছে, 36 40-এর কাছে, এই জন্য 6-এর স্কোয়ার নিলাম এখানে, নিয়ে 4 পেয়েছি। বাট এখানে আমাদের কী করতে হবে? 6-এর ডাবল নিলাম, নিয়ে এই দুটো সংখ্যা নিচে নেমে আসলো। এখানে এমন একটা সংখ্যা রাখতে হবে যেটা 496-এর ইকুয়াল বা 496-এর কাছাকাছি হয়। তো 4 রাখলে আমাদের মিলে যাচ্ছে, তার মানে আমাদের 4096-এর বর্গমূল কী হবে? অপশান সি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবারে অন্য একটা নিয়ম তোমাদের দেখাবো। দেখো এখানে 4096 তার বর্গমূল। এখন দেখো এই যে একক স্থানে কত আছে? 6। তাহলে আমরা কোন সংখ্যাকে বর্গ করলে একক স্থানে 6 আসে? 4কে বর্গ করলে 16, মানে একক স্থানে 6 আসে। আর 6-এর বর্গ করলে কি হয়? 36, মানে একক স্থানে 6 আসে। ঠিক আছে, তার মানে আমরা এখানে 4 রাখতে পারি, আর রাখতে পারি কি? 6। এখন দেখো এই যে 40 কোন দুটো সংখ্যার স্কোয়ারের মাঝে আসে? 40 আসে 6-এর স্কোয়ার আর 7-এর স্কোয়ারের মাঝে। ঠিক আছে, তাহলে 6-এর মানে স্কোয়ার মানে 36, আর 7-এর স্কোয়ার মানে হচ্ছে 49। এখন দেখো এদের মধ্যে গ্যাপ কত? 9-এর গ্যাপ। 40 আর 49-এর মধ্যে 9-এর গ্যাপ, আর 36 আর 40-এর মধ্যে কতর গ্যাপ? 4-এর গ্যাপ। এখন সবসময় মনে রাখবে এখানে ছোট সংখ্যাটাকে সবসময় নিতে হয়। ছোট সংখ্যার স্কোয়ার কী পেয়েছে? 6-এর স্কোয়ার। তার মানে আমাদের এখানে কী হবে? 4-এর আগে 6 হবে, আর 6-এর আগে 6 হবে। এখন দেখো আমরা এই 66 আর 64-র মধ্যে কাকে নেব? তাকেই নেব। দেখো এখানে 49-এর থেকে 40-এর গ্যাপ বেশি, আর 36-এর থেকে 40-এর গ্যাপ কম। তার মানে ছোট সংখ্যার কাছেই আছে 40। তার মানে আমরা ছোট সংখ্যাটাকে উত্তর করে নেব। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি? অপশান সি। তো এইভাবে কিন্তু তোমাদের বের করতে হবে। প্রথমে কি করলাম? একক স্থানের সংখ্যা দেখলাম, সেটা কাকে স্কোয়ার করলে আমরা পাই? 4 আর 6-কে। তাহলে 4 আর 6 এখানে নিয়ে নিয়েছি। এখন 40 কোন দুটো স্কোয়ারের মাঝে আসে? 6 আর 7-এর মাঝে। তো এখানে আমাদের ছোটোটাকে নিতে হবে, তো ছোটো সংখ্যাটা আমরা এখানে নিয়ে নিলাম। এখন এই 66 আর 64-র মধ্যে কোনটা হবে সেটা বুঝতে গেলে আমাদের কি করতে হবে? দেখো বড় সংখ্যার থেকে 40 অনেকটা দূরে আছে, ছোটো সংখ্যার থেকে 40 কাছে আছে, সেই জন্য আমাদের ছোটো সংখ্যাটা উত্তর হয়ে যাবে। তো অপশান সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যারা প্রথম থেকে একটু মন দিয়ে দেখছো অবশ্যই বুঝতে পারবে। তাহলে 50 জনের গড় নাম্বার ছিল কত? 40। বাট একজন শিক্ষার্থীর নাম্বার 43-এর বদলে কত ধরা হয়েছে? 23 ধরা হয়েছে। কত কম ধরা হয়েছে বলো তো? 20 কম ধরা হয়েছে। তাহলে বলছে সঠিক গড়। তার মানে এই যে 20 আমরা কম ধরেছি, তো 50 জনের ক্ষেত্রে, 50 জনের উভয়ের ক্ষেত্রে 20 নাম্বার কী হবে? বেশি হওয়ার কথা। তো 50 জনের উভয় যদি 20 বেশি হতো, তাহলে 20-কে এখন 50 দিয়ে ভাগ করো, তাহলে তোমাদের গড় যেটা বেশি হবে সেটা পেয়ে যাবে। তো 20-কে 50 দিয়ে ভাগ করলে তোমরা পাবে হচ্ছে 0.4। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 50 জন শিক্ষার্থীর নাম্বারের গড় ছিল 40। পরে দেখা গেল যে একজন শিক্ষার্থীর নাম্বার 43-এর পরিবর্তে 23 ধরা হয়েছে, সঠিক গড় বের করো। তাহলে 50 জন শিক্ষার্থীর নম্বরের গড় কত? 40। বাট পরে দেখা গেল একজন শিক্ষার্থীর নাম্বার 43 সে পেয়েছিল, বাট সেখানে ক্যালকুলেশন মিস্টেক হওয়ার জন্য 23 ধরা হয়েছে। তো কত কম ধরা হয়েছিল? 20 ধরা হয়েছিল। এখন দেখো যে নাম্বারটা আমরা কম ধরেছি সেটা 50 জন উভয়ের গড়ে বৃদ্ধি পাবে। 50 জনের যে গড়, সেই গড়ে সেই নাম্বারটা যদি আমরা এখন ধরি 50 জনের, সেটা বৃদ্ধি হবে। তাহলে কত নাম্বার আমরা কম ধরেছি? 20 নাম্বার। সেই 20-কে 50 দিয়ে ভাগ করতে হবে। তো 20-কে 50 দিয়ে ভাগ করলে তোমরা পাবে হচ্ছে 0.4। কেন পাচ্ছ? দেখো 0 0 কাটলো। এখন 2-কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো, দশমিক নিতে হবে এখানে, কারণ 2 তো ছোটো,
এখানে শূন্য আসলো, 4 × 5 = 20, তাহলে 0.4 বেশি হচ্ছে। তো প্রথমে ছিল 40 আর এখন এই যে 20 বেশি হওয়ার জন্য প্রত্যেকের গড় 0.4 করে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাহলে রাইট অ্যান্সার কী হবে? অপশান সি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের অঙ্কটা দেখো কি বলছে। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন কি বলছে দেখো, বার্ষিক 10% সরল সুদে বিনিয়োগ করা মূলধন কত বছরে আসলে 40% হবে? কিসের আসলে 40%? যদি ধরে নাও আসল হচ্ছে 100%, তাহলে সুদ কত হবে? আসলে 40%, তার মানে সুদ হবে 40%। এখন আমাদের বের করতে হবে যে 10% সরল সুদে মূলধন কত বছরে এই 40% হবে। তো একটা ফর্মুলা তোমরা জানো, সিম্পল ইন্টারেস্ট SI = R × T%। তো SI কত বলছে? 40%। রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে? 10%। আমাদের বের করতে হবে টাইম। তাহলে এখানে পার্সেন্টেজ ক্যান্সেল হলো, একটা শূন্য ক্যান্সেল হলো। T = আমরা কত পেলাম? 4। তাহলে 4 বছরে কোনো মূলধন 10% সরল সুদে কী হবে? আসলে 40% হবে। রাইট অ্যান্সার অপশান ডি, 4 বছর। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। কিছুই নেই, একদম সহজ টাইপের অঙ্ক, জাস্ট সেকেন্ডে আমাদের উত্তর বেরিয়ে আসলো। পরের প্রশ্ন দেখো কি বলছে, যদি x + 1/x = 2 হয় তাহলে x³ + 1/x³ আমাদের মান বের করতে হবে। তো এর ফর্মুলা আছে, ফর্মুলায় বের করা যায়, আবার এটা দেখা মাত্রই কিন্তু উত্তরটা করা যায়। তো দেখা মাত্র উত্তর কিভাবে করা যায় দেখো, এই x + 1/x এটা কখন 2 এর সমান হবে? যদি x এর মান তোমরা 1 রাখো, তার মানে আমরা কি বলতে পারি? 1 + 1/1, তার মানে হচ্ছে 1 + 1কে 1 দিয়ে ভাগ করলে 1ই হয়। তখন আমরা বলতে পারি x + 1/x = 2 হবে। কখন 2 হবে? যখন x এর মান 1 হবে। তো x এর মান 1 হলে আমরা এখানে x এর মানটা 1 বসিয়ে দেবো। x এর মান 1 বসালে কী হবে? x³ মানে 1 এর কিউব। 1 এর যাই করো না কেন, 1 এর পাওয়ারে যাই রাখো 1 একই থাকে। দেখো 1 এর পাওয়ারে যদি তুমি n রাখো তাহলে সেটা একই হবে। n মানে হচ্ছে 1 2 3 4 5 করে যে যা খুশি তুমি রাখতে পারো। 1 এর পাওয়ারে 2 রাখলে সেটা 1 হয়, 1 এর পাওয়ারে 3 রাখলে সেটা একই হয়। তার মানে x³ মানে 1 এর কিউব 1 হবে। 1/x এর কিউব তার মানে কী হবে? 1ই হবে, = 2। তার মানে আমাদের উত্তর হবে কত? অপশান এ। তো এইটুকু ব্রেন কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে যে x + 1/x কখন 2 হবে? যখন x এর মান 1 হবে। আর এটা ফর্মুলা দেখো কি বলছে, ফর্মুলাতে তোমাদের আমি একটু দেখিয়ে দিই। ফর্মুলা হচ্ছে দেখো a + b হোল কিউবের ফর্মুলা তোমরা সবাই জানো, a³ + 3a² b + 3ab² + b³ এই ফর্মুলা আমরা এখানে ইউজ করছি। এখানে a মানে কি বলা হচ্ছে? x, b মানে 1/x। দেখো এগুলোকে কি বলে? ভ্যারিয়েবল বা চলরাশি বলে। এখানে আমি চলরাশি a নিয়েছি, আমাদের প্রশ্নে চলরাশি বলা আছে x বলা আছে। তো এখানে x এর কিউব হয়ে যাবে প্লাস 3a² b, এখানে a মানে আমি x ধরেছি, ইন্টু x ইন্টু b মানে 1/x, 3a² b মানে এটা x² হবে, প্লাস 3a² b 1/x² প্লাস b³ মানে 1/x এর কিউব। এখন দেখো এখানে x + 1/x তার কিউব, x + 1/x তার ভ্যালু কী আছে? 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 এর কিউব = x³ আর 1/x³ একসাথে করো, কারণ এটার ভ্যালু আমাদের বার করতে হবে, প্লাস এখানে দেখো x² আছে, এখানে x আছে, তো x আর একটা x কেটে গেলে উপরে থাকে x, তার মানে কি থাকছে? উপরে 3x থাকছে, এই সাইডে x আর এখান থেকে দুটো x এর মধ্যে একটা x কেটে গেলে নিচে থাকে x প্লাস 3 × 1/x। তো এখান থেকে 2 এর কিউব মানে 8 হচ্ছে, x³ প্লাস 1/x³ প্লাস এখানে 3 কমন নিলে তোমরা পাবে 3 × x প্লাস 1/x। তার মানে দেখো x + 1/x এর ভ্যালু কত? 2। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি? x + 1/x এর জায়গায় 2 রাখলে, এখানে 2 রাখলে 3 × 2 6 হচ্ছে। দেখো এই যে x + 1/x মানে তো আমরা 2 পেয়েছি, তো এখানে আমরা 2 রেখে দেবো, এর জায়গায় 2 রেখে দেবো, তাহলে 3 × 2 মানে 6। তো এখানে ছিল 8 আর এখানে 6, তার মানে x³ প্লাস 1/x³ কী হয়ে যাবে? = এই 8 থেকে 6 বিয়োগ দাও, কত হচ্ছে? 2। তো এইভাবে তোমরা বেসিকটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা এটা কি মাথায় রাখবে যে এখানে কিসের ভ্যালু বসালে কি হয়? 1 বসালে আমাদের 2 পাচ্ছি। তাছাড়াও আর একটা মনে রাখার ট্রিক্স কী আছে সেটাও আমি তোমাদের বলে দিই। দেখো যখন এই রকম ফরম্যাট থাকবে যে x + 1/x = 2 দেওয়া আছে, x³ প্লাস 1/x³ এর মান বের করতে হবে, তখন সেটা কি হয়ে যাবে? দেখো তখন সেটা আমাদের হয়ে যাবে
যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এ হয়ে থাকে তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কী হবে, এ কিউব মাইনাস থ্রি এ। ঠিক আছে, এখানে এ মানে কত বলা হয়েছে 2, তাহলে 2 কিউব মাইনাস 3 ইন্টু 2, আমাদের উত্তর হয়ে যাবে 8 মাইনাস 6 ইকুয়াল টু 2। তাহলে মনে রাখবে যদি এরকম থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এ হয়ে থাকে তাহলে আমাদের এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কী হবে, এ কিউব মাইনাস 3 এ। এই ফর্মুলাটা তোমরা মনে রেখো, কারণ তোমাদের পরীক্ষায় বীজগণিত আছে, এই জন্য এইগুলো একটু দেখে যেও। পরের প্রশ্ন কী বলছে দেখো, যদি একটি ত্রিভুজের তিনটি কোণ দেওয়া আছে, এর মান বের করতে হবে। আমরা সবাই জানি ত্রিভুজের তিনটি কোণের ভ্যালু মানে তিনটি কোণের যোগফল কত হয়ে থাকে, 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে তিনটে কোণকে যোগ করে দিই, যোগ করে 180 সমান করে দেবো 2y প্লাস 40 প্লাস 5y মাইনাস 60 প্লাস 3y মাইনাস 80 ইকুয়াল টু কত হচ্ছে 180। 2y 5y 3y কত হচ্ছে 5 আর 3 8 আর 2 10, 10y প্লাস 60 থেকে 40 বিয়োগ করো তাহলে কত হচ্ছে দেখো, এখানে পাবে হচ্ছে -20, -60 থেকে 40 বিয়োগ দিলে -20 হবে, আর এখানে -80 আছে ইকুয়াল টু 180। তো 10y ইকুয়াল টু কী হচ্ছে, এই দুটো মাইনাস এদিকে চলে আসলে সব প্লাস হয়ে যায়, তো -20 আর -80 -100, তো -100 যদি এই সাইড চেঞ্জ করে এই সাইডে আসে +100 হয়ে যাবে। y ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 180 আর 100 যোগ করলে 280, 280কে এখন এই 10 দিয়ে ভাগ করা 28 হচ্ছে, তাহলে y এর ভ্যালু কত 28 ডিগ্রি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, কিছুই নেই, জাস্ট ত্রিভুজের তিনটে কোণ যোগ করে 180 সমান করলে তোমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্ন কি বলছে, যদি 10টি পেন্সিল ও 12টি কলমের মূল্য 150 টাকা হয় তাহলে 30টি পেন্সিল আর 36টি কলমের মূল্য নির্ণয় করো। 10টি পেন্সিল প্লাস 12টি কলম মানে 12টি পেন, এদের মূল্য কত 150। আমাদের বলেছে 30টি পেন্সিল প্লাস 36টি পেন, তার মূল্য কত টাকা হবে। এখন দেখো এই যে 10-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে কত পাই, 30 পেন্সিল, আর 12-এর সঙ্গে 3 গুণ করলে পাই 36 পেন। তার মানে তোমরা এই সাইডে 3 গুণ করো, তাহলে ইকুয়ালের এই সাইডে তোমরা 3 গুণ করেছো মানে এই সাইডে তোমাদের কী করতে হবে, 3 গুণ করতে হবে। তার মানে 3 10-এ 30 পেন্সিল, 3 12-এ 36 পেন, কত হবে 3 15 45, 450 টাকা। 30টি পেন্সিল আর 36টি কলমের মূল্য কত হয়ে যাবে, 450 টাকা। অপশান নিয়ে তোমাদের রাইট অ্যান্সার হয়ে গেল, কিছুই নেই, একদম সহজ অঙ্ক। পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন কি বলছে দেখো, দুটি সংখ্যার HCF মানে গসাগু, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, LCM লিস্ট কমন মাল্টিপল যথাক্রমে 8, LCM মানে লসাগু আর HCF মানে গসাগু, 8 160 হলে সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। এখন সংখ্যা দুটি বের করতে গেলে তোমাদের কি করতে হবে, এই LCM যেটা দেওয়া আছে 160, একে 8 দিয়ে ভাগ করো গসাগু দিয়ে, কত হচ্ছে 20। এখন 20কে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো, 20কে আমরা ভাঙতে পারি 1 ইন্টু 20 করতে পারি, এরপরে 2 ইন্টু 10, 10 দুগুণে 20 করতে পারি, আর কি পারি 4 5 20 করতে পারি। এখন আমাদের এর মধ্যে বের করতে হবে কোনগুলো হচ্ছে কোনটা পরস্পর মৌলিক। এই যে জোড়গুলো আমরা পেয়েছি, পেয়ার পেয়েছি 1 আর 20, 2 10, 4 5, এর মধ্যে পরস্পর মৌলিক কোনগুলো। এবার পরস্পর মৌলিক জিনিসটা কি দেখো, এই যে জোড় পেয়েছি এই 20কে 1 কিন্তু ভাগ করে দেয়, 20 1 কে 20 সম্পূর্ণরূপে ভাগ করে, ভাগশেষ 0। এই যে 10, 10কে কিন্তু 2 ভাগ করে, 5 দুগুণে 10, ভাগশেষ 0। বাট এই 5কে কিন্তু 4 সম্পূর্ণরূপে ভাগ করে না, 4 1 কে 4, ভাগশেষ কিন্তু 1 থাকে। তার মানে এটাই হচ্ছে পরস্পর মৌলিক, 5 আর 4 পরস্পর মৌলিক। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এই যে পরস্পর মৌলিক পেলাম 5 আর 4, এখন বলছে সংখ্যা দুটির যোগফল। তার মানে আমাদের একটি সংখ্যা কি হবে, একটি সংখ্যা হয়ে যাবে 5 ইন্টু গসাগু কত 8 40, আর একটা সংখ্যা কী হবে, এখানে যে 4 পেয়েছি 4 ইন্টু 8 32, তাহলে এদের যোগফল কত হচ্ছে 40 প্লাস 32 72। তোমরা একেবারে কি করতে পারতে, 5 আর 4 মানে কত অনুপাত 9 অনুপাত, এর সঙ্গে গসাগু গুণ করে দাও 8 9 72, তাহলে সংখ্যা দুটির যোগফল কত 72। এইটুকু করে আমাদের এখান থেকে পরস্পর মৌলিকটা বের করতে হবে। তো যে জোড়গুলো আমরা পাই 20কে আমরা যেভাবে পেয়ার বানাতে পারি দুটো সংখ্যার গুণফল আকারে,
1 × 20, 20 × 20, 10 × 2 = 20, 4 × 5 = 20, এই 3টে পেয়ার আমরা পাই। এর মধ্যে পরস্পর মৌলিক হচ্ছে 5 আর 4, তো জাস্ট এদের এই 5 আর 4 যোগ করে 8 দিয়ে গসাগু দিয়ে গুণ করলে তোমাদের যোগফল বেরিয়ে আসবে। পরের অঙ্কটা দেখো, 3টি পরপর স্বাভাবিক সংখ্যার যোগফল 120, বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। তো 3টি পরপর স্বাভাবিক সংখ্যা বললে তোমরা কি করবে দেখো, বেসিকটাও দেখিয়ে দেবো। 120কে 3টি পরপর বলেছে, তো 3 দিয়ে ভাগ দাও, কত হচ্ছে 40। এখন এই 40 থেকে 1 যোগ করলে পাবে 41, আর 1 মাইনাস করলে পাবে 39। তো এটা হচ্ছে তোমাদের বৃহত্তম সংখ্যা, আর এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। যেটা পাবে তার থেকে 1 মাইনাস করলে ছোট সংখ্যা পাবে 3টের ক্ষেত্রে, আর 1 যোগ করলে বড় সংখ্যা পাবে। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 41। কীভাবে হচ্ছে দেখো, অনেকে এইভাবে করে যে একটা সংখ্যা x ধরে, পরের সংখ্যাটা x+1 ধরে, তারপরের সংখ্যাটা x+2 ধরে, এইভাবে করে। তো এইভাবে করবে না, তোমরা কীভাবে করবে বলো তো, একটা সংখ্যাকে যদি x ধরো, আর একটা সংখ্যাকে ধরবে x-1, আর একটা সংখ্যাকে ধরবে x+1, এই তিনটের যোগফল বলছে কত 20, তাহলে 120, 120। তো 120 ইকুয়াল করে দাও। এখানে দেখো -1 + 1 কেটে গেল, থাকে কি 3x। তো 3x = 120, x = 120 ভাগ 3, তার মানে 40, যেটা আমরা একবারেই পেয়েছিলাম। তো x এর ভ্যালু কত এসছে 40, ছোটো সংখ্যা কত হবে, ছোটো সংখ্যা আমরা x-1 ধরেছি, তার মানে 40, -1 = 39। আমাদের বলেছে বৃহত্তম সংখ্যা কত হবে, x+1 ধরেছি, তার মানে 40 + 1 = 41। 41 তোমাদের রাইট অ্যান্সার। পরে 10 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, একটি 150 মিটার দীর্ঘ ট্রেন 7 সেকেন্ডে, টাইমটা কত নিচ্ছে 7 সেকেন্ড। 102 মিটার চওড়া খাল, যে ক্যানেলটা আছে, যে খালটা আছে তার লেন্থ, খালের লেন্থ আমি L1 দিলাম, কত 102 মিটার। আর ট্রেনটা কত 150 মিটার, তো ট্রেনের দৈর্ঘ্য আমি T1 দিলাম, ঠিক আছে, T1 দিলাম মানে ট্রেনের দৈর্ঘ্য মনে রেখো 150 মিটার। আর 102 মিটার চওড়া খাল অতিক্রম করে ট্রেনের গতিবেগ কত। আমি তোমাদের বলেছি ট্রেন যখন শুধুমাত্র একটা পোস্ট, ল্যাম্প পোস্ট, বা একটা কারেন্টের পোস্ট, বা একটা থাম, বা একটা মানুষকে অতিক্রম করে, তখন ট্রেন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। বা ট্রেন যখন কোনো লম্বা সেতু, লম্বা ব্রিজ, বা কোনো প্ল্যাটফর্ম, বা এই ধরনের এই চওড়া খাল অতিক্রম করে, তখন ট্রেন কতটা ডিস্টেন্স কভার করে, ট্রেন তখন ওই যে খালের আমরা দৈর্ঘ্য ধরেছি কত 102 পেয়েছি, 102 প্লাস ট্রেনের দৈর্ঘ্য 150, এই টোটাল ডিস্টেন্স কিন্তু অতিক্রম করে। তো কতটা অতিক্রম করবে, 252 মিটার কিন্তু অতিক্রম করবে। কত সেকেন্ডে অতিক্রম করছে, 7 সেকেন্ডে। আমাদের স্পিড বার করতে হবে। তো ডিস্টেন্স পেয়েছি, টাইম পেয়েছি, স্পিড ইকুয়াল টু আমরা কি জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তার মানে হচ্ছে ডিস্টেন্স 252 মিটার, আর টাইম হচ্ছে 7 সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। 7 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 × 7 = 21, 6 × 7 = 42, 36 মিটার পার সেকেন্ড হচ্ছে স্পিড ট্রেনের। তো অপশান সি তোমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। কিছুই নেই, একদম সহজ টাইপের অঙ্ক। পরের প্রশ্নে দেখো, 2 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে। তো ঘনের ক্ষেত্রে, ঘনটাকে ইংলিশে আবার বলে কিউব, যার সবকটা বাহু কিন্তু সমান হয়, কিউবের সবকটা বাহু সমান, যেটা তোমরা এই অলরেডি দেখেছো মনে হয়, এই রকম টাইপের হয়, এটাকে কিউব বলে। তো মনে করে এর প্রত্যেকটা বাহু সমান, তাহলে একটা বাহু এ হলে এটা এ হবে, প্রত্যেকটা এ হবে। তো এই সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a², মানে 6 হচ্ছে বাহু, তার মানে 6 × আমরা এটাকে বলতে পারি সহজ ভাষায় বাহু স্কোয়ার। তো এখানে বাহু কত বলছে 2 মিটার, তাহলে 6 × 2 স্কোয়ার, 2 স্কোয়ার কত 4, তাহলে 6 × 4 মানে 24 মিটার স্কোয়ার। অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, 3টি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যার অনুপাত 2:3:5। তো 3টি শ্রেণীতে, একটা শ্রেণীতে 2 অনুপাত আছে, আর একটাতে আছে কত 3 অনুপাত, আর একটাতে আছে 5 অনুপাত। যদি প্রতিটি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 30 দ্বারা বৃদ্ধি করা হয়, তাহলে অনুপাত হয় কত 4 অনুপাত, 5 অনুপাত, আর হচ্ছে 7 অনুপাত। এখন দেখো 30 দ্বারা আমরা বৃদ্ধি করছি, আর অনুপাতের বৃদ্ধি কত হচ্ছে দেখো, অনুপাতে 2 থেকে 4 হয়েছে মানে 2 বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, 3 থেকে 5 হয়েছে মানে 2 বেড়েছে, 5 থেকে 7 মানে 2 বেড়েছে। এই 2 বাড়লো কিসের জন্য, 2 বেড়েছে কিন্তু 30 জন শিক্ষার্থীর দ্বারা শ্রেণীতে মানে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো হয়েছে। তো 2 এর অনুপাতটা আমরা পেয়েছি 30 জন বৃদ্ধি করা হয়েছে বলে। তো কার ভ্যালু 30, 2 এর ভ্যালু 30, যার ভ্যালু 30 সে নিচে থাকবে। আর আমাদের বের করতে হবে কি, বৃদ্ধির পর মোট শিক্ষার্থীর সংখ্যা। দেখো বৃদ্ধির পর মোট শিক্ষার্থীর সংখ্যা কত হয়েছে, 4 আর 5 9 আর 7 16 অনুপাত। তো বৃদ্ধির পর মোট শিক্ষার্থীর সংখ্যা 16 অনুপাত। তো 16 এর সাথে গুণ করে দাও, 8 × 2 = 16, 3 × 8 = 24।
তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 240 জন। অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে আমরা 2 এর মান 30-এর সমান কেন ধরেছি বলো তো? কারণ 2 বেড়েছে, রেশিও 2 বেড়েছে কিসের জন্য? 30 দ্বারা বৃদ্ধি করা হয়েছে। তো 2 এর ভ্যালু আছে 30, যার ভ্যালু দেওয়া থাকে সে নিচে থাকে, যে ভ্যালুটা দেওয়া থাকে সেটা উপরে থাকে, এটাই জাস্ট, আর কিছু নেই। পরের অঙ্কটা দেখো, বার্ষিক 10% হারে 3 বছরে 10,000 টাকা চক্রবৃদ্ধি সুদ কত টাকা? তো এটা তোমরা এই যে অ্যামাউন্ট, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অ্যামাউন্ট বের করা ফর্মুলা, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার এন, এইভাবে করতে পারো। আমি এখানে তোমাদের রেশিও মেথড দেখাবো। এখানে অ্যামাউন্ট বেরোবে আর সুদ হচ্ছে কত? অ্যামাউন্ট মাইনাস আসল। তো অ্যামাউন্ট বের করে আসল এর থেকে বিয়োগ দিলে তোমাদের সুদ বেরিয়ে আসবে। এখন দেখো রেশিও মেথডটা কী বলছে। রেশিও মেথডে করলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। রেশিও মেথড 10% এর ভগ্নাংশ আমরা কি বলতে পারি? 1/10। তার মানে আমাদের প্রিন্সিপাল যদি প্রথমে 10 অনুপাত হয়ে থাকে, পরে কি হচ্ছে? বছর শেষে 1 অনুপাত বেড়ে 11 অনুপাত হচ্ছে অ্যামাউন্ট। তো দ্বিতীয় বছরের ক্ষেত্রে কী হবে? 10 থেকে 11 হবে। তৃতীয় বছরে কী হবে? 10 থেকে 11। তো 3 বছরে তোমাদের প্রিন্সিপাল কত হচ্ছে? 3টে 10 গুণ করলে 1000 অনুপাত, আর অ্যামাউন্ট কত হচ্ছে? 3টে 11 গুণ করলে 1331। তো 3 বছর শেষে প্রিন্সিপাল 1000 থেকে কত হয়েছে? 1331। তো সুদ কত হয়েছে? 331 অনুপাত। তো এখানে দেখো 1000 অনুপাতের ভ্যালু দেওয়া আছে কত? প্রিন্সিপাল 10,000 টাকা। তো যার ভ্যালু দেওয়া থাকে সে নিচে থাকবে। 1000-এর ভ্যালু যদি 10,000 হয় তাহলে আমাদের সুদ, চক্রবৃদ্ধি সুদ কত? 331 অনুপাত। তো 331-এর ভ্যালু বের করলে উত্তর চলে আসবে। 3টে শূন্য দিয়ে 3টে শূন্য ক্যান্সেল হলো, 331 ইন্টু 10 মানে 3310 টাকা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছুই নেই, একদম সহজ অঙ্ক। জাস্ট এখানে 3 বছর বলেছে বলে আমরা প্রথম বছরে কী হচ্ছে? 10 থেকে 11 হচ্ছে। দ্বিতীয় বছরেও কী হবে? প্রিন্সিপাল 10 থেকে 11। তৃতীয় বছরে কী হবে? প্রিন্সিপাল 10 থেকে 11। 3 বছর বললে আমরা 3বার করলাম এটা। যদি আমাদের আরও বেশি টাইম বলতো বা 2বার বলতো তাহলে আমরা এটা 2বার করতাম, বেশি বললে বেশিবার করতাম। পরের প্রশ্ন দেখো কি বলছে। 1 2 8 9 3 5 এই যে নম্বরটা, এই যে সংখ্যাটা, এই সংখ্যায় 2 এবং 3-এর স্থানীয় মানের পার্থক্য বের করো। স্থানীয় মান মানে কি? দেখো 2 কোথায় আছে? 2 এখানে আছে। তাহলে 2-এর পরে আর কটা ডিজিট বা অঙ্ক আছে? 1টা 2টো 3টে 4টে। তার মানে 2-এর পরে 4টে শূন্য বসিয়ে দাও। এটাই হচ্ছে এই সংখ্যায় 2-এর স্থানীয় মান। এবারে 3 কোথায় আছে? দেখো 3 এখানে আছে। তো 3-এর পরে কটা ডিজিট আছে বা কটা অঙ্ক? একটা ডিজিট, তাহলে একটা শূন্য বসিয়ে দাও। এটাই হচ্ছে 3-এর স্থানীয় মান। এখন এদের পার্থক্য মানে বিয়োগ করো। 0 7 হাতে হচ্ছে 1 9 হাতে হচ্ছে 1 9, তাহলে হচ্ছে 19,970। অপশান বি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কিছুই নেই, স্থানীয় মান বের করা খুবই সহজ। যে সংখ্যাটার বলবে সেই সংখ্যার এখানে পজিশান দেখতে হবে। দেখো 2 এখানে আছে, তার মানে 2-এর পরে যে কটা ডিজিট বা অঙ্ক আছে সেই কটা শূন্য বসে গেছে। এটাই হচ্ছে স্থানীয় মান। পরের প্রশ্নে দেখো কি বলছে। যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরের সুদে আসলে 27 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? অর্থাৎ প্রিন্সিপাল প্রথমে 1 অনুপাত হলে পরে কি হচ্ছে? 3 বছরে 27 গুণ হয়ে যাচ্ছে। তো এখন আমাদের বার্ষিক সুদের হার বের করতে গেলে কি করতে হবে? দেখো 3 বছরে চক্রবৃদ্ধি সুদ, তো এই ক্ষেত্রে আমরা কিউব রুট নেব, আমরা ঘনমূল করলে আমরা কি পাবো? প্রথম বছরে প্রিন্সিপাল আর প্রথম বছর পরে সুদ আসল কত সেটা পেয়ে যাব। তো 1-এর কিউব কত হয়? 1-এর ঘনমূল সবসময় 1 হয়, আর 27 এর ঘনমূল করলে তোমরা পাবে হচ্ছে 3। তাহলে প্রিন্সিপাল প্রথমে 1 অনুপাত ছিল, পরে বেড়ে কত হয়েছে? 3 অনুপাত। কত বেড়েছে? 2 অনুপাত। ঠিক আছে, তো 2 অনুপাত এটা কি? সুদ। তার মানে 1 ছিল প্রথমে প্রিন্সিপাল, হয়েছে কত? 2 অনুপাত। 1 সাথে কত হবে? 200% তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো বার্ষিক সুদের হার কত হবে? 200%। কী করে বের করলাম? দেখো এখানে প্রিন্সিপালকে আমরা 1 অনুপাত ধরে নিয়েছি, প্রিন্সিপালের উপরে আমাদের সুদ হচ্ছে কত? 2 অনুপাত। টাইম এখানে আমরা প্রথম বছর, কারণ এই যেটা পেলাম সেটা হচ্ছে প্রথম বছরের ক্ষেত্রে। প্রথম বছরের প্রিন্সিপাল 1 অনুপাত ছিল, আসল 3 অনুপাত হয়েছে। তো প্রথম বছরের ক্ষেত্রে তোমাদের সরল সুদ বের করার ফর্মুলা আর চক্রবৃদ্ধি সুদ বের করার ফর্মুলা সবসময় একই হয়। তো সেটা একবারই আমি করে দিয়েছি। তো ফর্মুলাতে ফেলে তোমরা করতে পারো। ফর্মুলাতে রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা কি? রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু আই ইন্টু 100 বাই হচ্ছে পিটি। তো আই হচ্ছে 2 অনুপাত 100, পি হচ্ছে কত? 1 অনুপাত, টাইম এখানে 1, তার মানে 1 1 1 আর 2 ইন্টু 100 200%। অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার। তো গাইস এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ 15টি অঙ্কের প্রশ্ন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস থ্যাংক ইউ, বাই বাই।